চট্টগ্রামে চিকিৎসকদের টানা তৃতীয় দিনের ধর্মঘটে অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, রোগীদের দুর্ভোগ চরমে। দুদিনের বৃষ্টির পর উত্তরের হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীত। দিনভর দেখা মেলেনি সূর্যের, বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। কাঁচামরিচ, টমেটো সহ বিভিন্ন সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের অস্তিত্ব, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষিমন্ত্রীর গুরুত্ব আরোপ। এক মাসেও জানা যায়নি রাজশাহীর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলাকারীর পরিচয়। কেউ আটক বা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে গ্রামবাসী। Down the wicket, plays it away from the fielder for the first boundary. শেষ টি-20তে জিম্বাবুয়ের দেয়া 181 রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করছে টাইগাররা। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে সাকিবের 50 উইকেট। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি পারমিতা হিম। চিকিৎসকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম শাখার ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এতে করে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে আইসিইউ ও শিশু রোগীদের ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। কক্সবাজার থেকে 3 দিন আগে চিকিৎসার জন্য স্ত্রী সহ চট্টগ্রামে আসেন ইদ্রিস আলী। দীর্ঘদিন হার্টের রোগে ভুগছেন তিনি, কিন্তু ডাক্তারদের ডাকা ধর্মঘটের কারণে কোনো চিকিৎসা সেবায় নিতে পারেননি এই দম্পতি। শুধু তারা নয়, দূর দূরান্ত থেকে অন্যান্য রোগী যারা এসেছেন, চিকিৎসক না থাকায় তাদেরও পড়তে হয়েছে বিপাকে। ওরা রোগী দেখবেই না বলে দিছে, মানে ওই অবরোধ যদি খুলে তারপরে দেখবে আবার নতুন করে সিরিয়াল নিতে হবে। বাচ্চার অনেক অসুস্থ, অনেক সমস্যা, তার জন্য বাচ্চাকে নিয়ে যাচ্ছি, এখন বাচ্চাকে দেখাতে পারছি না। চিকিৎসায় যদি ব্যাঘাত ঘটে যে কোনো মুহূর্তে সে মৃত্যুর পথে পতিত হবে, তার এই থেকে পরিত্রাণ পেতে চাই। রোগীদের জিম্মি করে ডাক্তারদের হঠাৎ করে এমন ধর্মঘট ডাকা অযৌক্তিক বলছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি চট্টগ্রাম 7 থেকে আসছি, এখানে ডাক্তার নাই, কিন্তু আমি ট্রিটমেন্ট করাতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে এখানে। একজনের কারণে সবাই যে হয়রানি, এটা তো হয় না, এটা কোনোদিন চলতে পারে না। এটা মানুষ রোগ আছে, চিকিৎসা তো পেতেই হবে। তবে রোগীদের কথা মাথায় রেখে মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। যেসব রোগী মনে করেন মুমূর্ষু, যাদের হয়তো হাই ডেফিনেশন ইউনিট যেটাকে বলে আমরা এইচডিইউ অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অথবা করোনারি কেয়ার ইউনিট, ওই ধরনের রোগী যেগুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, সে সকল রোগীকে আমরা হয়তো দেখে চিকিৎসা দেওয়ার করছি। কিন্তু অপারেশনের পর রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেয়া ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম, তার স্ত্রী ডাক্তার শামিমা রোজি ও রানার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে ধর্মঘট ডাকে বিএমএ চট্টগ্রাম শাখা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুদিন বৃষ্টির পর উত্তরের হিমেল হাওয়া, কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। অনেক জেলায় আজও দেখা যায়নি সূর্যের মুখ। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 3 দিনের মতো শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সূর্য। এর মধ্যেই বাধ্য হয়ে কাজের প্রয়োজনে ঘর থেকে বের হতে হচ্ছে কর্মজীবীদের। এদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এমনই ঠান্ডা মনে করেন যে মানুষজনের বাড়ানোর সমস্যা, এই বাতাস যেটা মারছে, এই বাতাসে ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে ব্যবসার ক্ষতি আমাদের, আমরা এভাবে চললে আমরা কি করে চলবো? বাড়িতে ছেলেপেলের অসুখ বাড়ছে, ময়মুরগি মারা যাচ্ছে, শীতের খুব চাপ। বরগুনায় গুড়ি গুড়ি বৃষ্টি বন্ধ হলেও বেড়েছে ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতা। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এত ঠান্ডায় মনে করেন যে হাতগুলো অপর হয়ে গেছে, অতিরিক্ত ঠান্ডা, শরীরে কোলায় না। শীতের কারণে যাত্রী উঠতে চায় না, রিক্সা ভাড়া করতে নেই, কামাই নাই। এদিকে প্রচন্ড ঠান্ডায় দিনাজপুরের মানুষের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। শহরের রাজপথ থেকে ফুটপাত, রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড, সব জায়গায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন।
এছাড়া ঠাকুরগাঁও, যশোর সহ দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া শীত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। প্রতিদিনের রান্নার জন্য অপরিহার্য উপকরণ কাঁচামরিচের 91% নমুনার মধ্যেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রার কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এছাড়া ক্ষতিকর মাত্রার কীটনাশক রয়েছে বেগুন, টমেটো, শিম সহ বিভিন্ন সবজি ও শুঁটকিতে। বিশেষজ্ঞদের মতে এসব খাবার গ্রহণে কিডনি, লিভার ও অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত আইন কার্যকরের পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট প্রসূন আশিসের। বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্যে কীটনাশকের অস্তিত্ব পরীক্ষা করতে শাকসবজি, ফল ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সম্প্রতি প্রতিষ্ঠানটির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালিটিক্যাল ল্যাবরেটরির গবেষকরা দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে সংগ্রহ করা সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এর মধ্যে কাঁচামরিচের 91%, বেগুন, টমেটো, শিমের 27% এবং শুটকির 33% নমুনায় রয়েছে কীটনাশকের উপস্থিতি। তবে আটা, ময়দা, চাল এবং আলুর মধ্যে কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কাঁচামরিচের 91% নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। শুটকির মধ্যে নিষিদ্ধ যে সমস্ত বালাইনাশক সেগুলো আমরা পাচ্ছি। বেগুন, বরবটি, সিম, করলা এই কয়েকটা সবজিতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গিয়েছে। এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণে নানা পরামর্শ দেন। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুটা মায়ের শরীরের ভিতরে বেড়ে উঠছে, মাসল, হাড় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। 2% লবণ পানিতে যদি আপনি শুটকি মাছটা ভিজিয়ে রাখে তাহলে এটা দেখা গেছে যে 30 থেকে 40% দূরীভূত হয়। সবজির ক্ষেত্রে যদি আপনি ট্যাপের পানিতে ধুয়ে নেন তাহলে এটা চলে যায়। তাদের মতে এ বিষয়ে অধিক গবেষণার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়াতে আইন কার্যকর সহ কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি দরকার। কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের একটা পলিসি থাকা দরকার। যেখানে নাকি আমদানিটা করা হয় সেখানে কিছু টেকনিক্যাল লোকজন বসানো। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। খাবার গ্রহণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। পোকামাকড় দমনের পাশাপাশি বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনে প্রাকৃতিক পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী। ফেরোমন ট্র্যাপ, আলোর ফাঁদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার প্রায় মাস গড়ালেও এখনো হামলাকারীর নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করতে না পারায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। সম্প্রদায়টির নেতাদের দাবি এ ঘটনা আহমদিয়াদের ওপরে ধারাবাহিক হামলার অংশ। আর পুলিশ এ দাবি অস্বীকার না করলেও বলছে এ ঘটনায় বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। 2004 থেকে 2007 সাল পর্যন্ত রাজশাহী বাগমারা কেঁপেছে জেএমবি আতঙ্কে। দীর্ঘদিন পর গত বছরের 25শে ডিসেম্বর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলায় আবারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হওয়ায় বোমা আতঙ্কে মসজিদে কমেছে মুসল্লির সংখ্যা। আমরা তো জানতে পারছি না যে এই জিনিসটা কে করলো, কারা করলো। মসজিদে যখন যাব তখন হয়তো কোন সময় কোন জায়গায় বা কে বা কারা আসে বোম মারবে, কি অবস্থা, এগুলো তো একটা সমস্যা। এটা একটা মারাত্মক বিষয়। বাংলাদেশের এমন কোনো প্রেক্ষাপট সৃষ্টি হয়নি যেখানে আত্মঘাতী বোমা হামলা হবে। আহমদিয়া এই নেতার দাবি, সারা দেশে বিভিন্ন সময় যারা তাদের উপরে হামলা চালাচ্ছে এই হামলাও তারই একটি অংশ। এটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার কাজ না, এটা বাহির থেকে আমদানি করা। আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না কারা এই কাজটা করছে। আমাদের বিরোধী যারা আছেন তারাই হয়তোবা, এটি মনে হচ্ছে। এ বিষয়ে কিছু নিশ্চিত করতে না পারলেও সারা দেশে এ ধরনের ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। যে সকল জায়গায় ধরা পড়ছে, বাগমারায় যে ঘটনাটি ঘটেছে তাদের সাথে কোনো সংযোগ আছে কিনা কিন্তু উল্লেখ করার মতো এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসে নাই। এদিকে ধর্মীয় উস্কানি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও আতঙ্ক কমাতে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। যে যেখানে পাচ্ছে ঐক্যবদ্ধভাবে
আমরা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি প্রতিষ্ঠানগুলোতে আমরা মিটিং মিছিল করছি। আত্মঘাতী হামলার পর রাজশাহী অঞ্চলে আহমদিয়াদের 5টি মসজিদে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টিকারী সাইবার অপরাধ মোকাবেলায় আইন তৈরি করা ছাড়া উল্লেখ করার মতো আর কোনো প্রস্তুতি নেই বাংলাদেশের। নেই বিশেষ বাহিনী বা উন্নত প্রযুক্তিও। এমনকি অপরাধ দমনে আলাদা কোনো প্রশিক্ষণই নেই পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। তবে অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিকের আজ চতুর্থ শেষ পর্ব। আলাদা কোনো ব্যবস্থা না থাকায় 8-10টি সাধারণ অপরাধের মতো সাইবার অপরাধের ক্ষেত্রেও মামলা নেওয়া হয় থানাগুলোতে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকেন সাধারণত পুলিশের মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা। কিন্তু প্রযুক্তি ঘনিষ্ঠ এসব মামলার সুষ্ঠু তদন্তে তারা কতটুকু প্রস্তুত? প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় পুলিশের মাঠ পর্যায়ে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে। আমাদের থানার 40 জন অফিসারের মধ্যে 10% কম্পিউটার সম্পর্কে ভাষা ধারণা আছে, হয়তো কম্পিউটার অপারেট করতে পারে, সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণাই নাই। আর বাকি 40% কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নাই। সফটওয়্যার সম্পর্কে থরো নলেজ যদি আমাদের থাকে তাহলে কিন্তু ওই প্রযুক্তিটা আমরা পেলে আমরা কাজে লাগাতে পারবো। এই জন্য আগে দরকার হলো ট্রেনিং। 2013 সালে সাইবার আদালত গঠনের পর থেকে পড়া মামলাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই যথাসময়ে শেষ হয়নি তদন্ত কাজ। আর যেগুলোরও বা বিচার কাজ শেষ হয়েছে, ন্যায় বিচার প্রাপ্তি সহ সেগুলোর বড় একটি অংশের বিরুদ্ধেই রয়েছে নানা প্রশ্ন। মামলার তদন্তে দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অথচ সাইবার সংক্রান্ত মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ বলে মনে করেন প্রযুক্তিবিদরা। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন অন্যান্য যে কোনো অপরাধের তুলনায় সাইবার অপরাধে অপরাধীকে শনাক্ত করা অনেক বেশি সহজ। কেননা সাইবার জগতে একবার কোনো ঘটনা ঘটলে তার প্রমাণ চিরতরে মুছে ফেলা সম্ভব হয় না। তবে সেই প্রমাণ সংগ্রহের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা। আপনি মনে করেন আপনার কম্পিউটারটার থেকে এটা মুছে ফেললেন, কিন্তু আপনি তো আপনার কম্পিউটারের যে একক আইডি যেটা সেটা আপনি চাইলেও মুছতে পারবেন না। যে সার্ভারগুলো করছে সেগুলো তো আপনি চাইলে মুছতে পারবেন না, সেগুলোর কোনোটার নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। যে কারণে এই ডিজিটাল সিস্টেমে কিন্তু ধরে ফেলাটা সহজ যদি আপনি ঠিক মতো কাজ করেন। তার এই কথার সঙ্গে সহমত প্রকাশ করে পুলিশের কর্মকর্তারা বলছেন, অপরাধ প্রমাণে উন্নত পরীক্ষাগার তৈরির পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সাইবার ল্যাবরেটরি করতেছি বাংলাদেশ সরকার এবং কুইকার যৌথ অর্থায়নে। এটা হয়ে গেলে আমাদের সক্ষমতা আরো অনেকটাই বাড়বে। আরো লোকজনকে আমরা প্রশিক্ষিত করব। পুরোপুরিভাবে সব থানা পর্যায়ে না পারলেও আমরা জেলা পর্যায়ে আমাদের এক্সপার্টদেরকে সরাই দেব। এ ধরনের অপরাধ দমনে সাইবার পুলিশ নামে বিশেষ একটি স্কোয়াড গঠনের পরিকল্পনা পুলিশের রয়েছে বলেও জানান তিনি। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। গ্যাস সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের নাগরিক জীবন। বাসাবাড়ি থেকে কলকারখানা সব জায়গায় হাহাকার। কোনো সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। উন্নয়নের ধারায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আরো বলেছেন, 2021 সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। সকালে বরিশাল সিটি কলেজ চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। আজকে উন্নয়নের ধারায় বাংলাদেশ মিরাকল সৃষ্টি করেছে। আমরা যখন বিদেশে কোনো মিটিং সেমিনারে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেই, তখন সবাই অবাক বিস্ময় আমাদের বক্তব্য শুনে তাকিয়ে থাকে এবং পরে ভিড় করে এসে জিজ্ঞাসা করে, তোমরা এত অল্প সময়ের ভিতরে এতদূর বাংলাদেশ কিভাবে এগিয়ে গেল? বিশ্ব অর্থনীতিবিদরা বলছে এমনিভাবে যদি এগিয়ে যায় 2021-এর আগে 18-19-এর ভিতরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখল অবৈধ, এই রায় বিচারপতি খায়রুল হক তার দায়িত্ব পালনকালে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করাটা অবৈধ। এই রায়টা বিচারপতি খায়রুল ইসলাম সাহেব যখন দিয়েছেন তখন উনি তার দায়িত্ব পালনের অবস্থায় দিয়েছেন। রায়টা যে অযৌক্তিক এটা তো কোনো মন্তব্য করেনি। এখন বিএনপিরা যদি মনে করেন যে তারা এই সুযোগটা নিয়ে এই এখন নানান বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটা ধূমরেজাল সৃষ্টি করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। তার ক্ষমতা দখল অবৈধ হিসাবে উচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। তার দল গঠনও অবৈধ। সেই বিবেচনায় বিএনপিও বর্তমানে অবৈধ দল হিসেবেই পরিগণিত হতে পারে।
দেশ এখন বিপন্ন এবং মানুষের বাক স্বাধীনতা নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট দেওয়ার ও সংগঠন করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এখানে গণতন্ত্র নির্বাসিত, এখানে মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, লেখার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, সংগঠন করবার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি জনসভা করতে হলেও অনুমতি নিতে হয়, যেটা গণতন্ত্রের একেবারে উল্টো দিকে অবস্থান করছে। মানুষ ন্যায় বিচার পাবে, আইনের শাসন চলবে, আমি যেন নিরাপত্তা পাই, সেই একটা অবস্থা তৈরি করতে হবে। এখানে আজকে 44 বছর পরে দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা সেটা কিছুই পাইনি। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, দলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না, এমন মন্তব্য করেছেন দলের সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের পার্টি ঐক্যবদ্ধ আছে, আমাদের চেয়ারম্যান বল্লিবন্ধু এরশাদ উনি সহ এবং পার্টির সংসদ দলের নেতা বেগম রওশন শাহ সহ পার্টির সমস্ত সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সদস্য, ওয়ার্কিং কমিটির সদস্য এবং সমস্ত জেলা কমিটি সহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই সংকট কাটিয়ে উঠবো, আমরা এটা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি জাতীয়টি এক থাকবে, অবিভাজ্য থাকবে এবং সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শিক্ষা খাতে সরকারের সবচেয়ে বড় বিনিয়োগ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বই নিয়ে একটি ছাত্র যেভাবে রাতে কাটিয়ে গন্ধ শুকে এবং তার মুখে যে তৃপ্তিটা থাকে, তার ভিতরে পড়ার জন্য যে আকাঙ্ক্ষাটা জন্মে, একবার গিয়ে দেখে আসুন এবং তাহলেই বুঝবেন যে এটা অপচয় নয়, এটা বিনিয়োগ এবং শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোরের 3 এমপি সহ 21 রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চিঠি পাঠানোর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। দুপুরে শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ শাখা ছাত্রলীগ। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘোরে, পরে কলেজ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ থেকে দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করা হয়। বাংলার সময় আরো থাকছে। চিংড়ি চাষ করে সাফল্য পেলেন সাতক্ষীরার চাষিরা। অব্যাহত রাখতে মৎস্য বিভাগের সহযোগিতা কামনা, উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। অন্যদিকে ঝিনাইদহে বাস উল্টে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন, আহত হন আরও 2 জন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলে নিহত হন 1 জন, আহত হন আরও 7 জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটি ফিশিং ট্রলার সহ 10 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে মংলা বন্দরের হিরন পয়েন্টের কাছে ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ শিকার করে ভারতীয় জেলেরা। এ সময় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার সহ 10 ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। পরে তাদের মংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের 24 পরগনায় বলে পুলিশ জানিয়েছে। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের নাগরিক জীবন। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি গ্যাস স্টেশন, কলকারখানা সহ সব জায়গায় গ্যাসের অভাবে চলছে হাহাকার। তবে কবে নাগাদ এই গ্যাস সংকটের অবসান হবে তার কোনো সুনির্দিষ্ট জবাব নেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কাছে। আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গ্যাস নিয়ে আজকে 4-5 দিন ধরে আমরা অনেক কষ্টে আছি, বাইরে থেকে জিনিস খেতে হচ্ছে কিনে এনে।
গ্যাস না পেয়ে এভাবেই সমস্যার কথা জানালেন নগরীর আশকার দিঘির পার এলাকার বাসিন্দা ফারহানা রিমা। গত 4 দিন ধরে গ্যাস না থাকায় চরম বেকায়দায় পড়েছেন। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কিনে এনে পরিবারের সদস্যদের জন্য রান্নার কাজ কোনো রকমে সারছেন তিনি। শুধু নগরীর আশকার দিঘির পার নয়, হালিশহর, চকবাজার, বাকলিয়া, খুলশী, জামাল খান সহ নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় কয়েকদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এক টাইম হলে থাকলে তো একটা সমস্যা, দুটো টাইমে থাকতেছে না। এদিন সকাল 7টায় চলে যাচ্ছে আর আসতেছে না। যারা সার্ভিস হোল্ডার আছে ওদেরও ক্ষতি হচ্ছে, বাচ্চাদের স্কুলের ক্ষতি হচ্ছে, বাচ্চারা না খেয়ে যেতে হচ্ছে। নগরীতে চাহিদা রয়েছে 50 কোটি ঘনফুট গ্যাসের, কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 20 থেকে 23 কোটি ঘনফুট গ্যাস। সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। রাতের 3টার থেকে ভাই সিরিয়াল দিয়ে বসে থাকে, 2-2.5 ঘন্টা পরে সিরিয়াল দিয়ে গ্যাস পাওয়া যায় না, খুব সমস্যা। যাত্রীও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, কোম্পানিরও ইনকাম কম নিতেছে না। প্রতিদিন আপনার 10:30-10টার দিকে টোটালি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। আর 7টা থেকে, সকাল 7টা 6:30 থেকে ক্রাইসিস শুরু, একদম একটানা থাকে রাত্র 12:30 1টা পর্যন্ত। গ্যাস সংকটের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বাকরাবাদ ভেঙে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠিত হয়েছে, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখনও চট্টগ্রামের গ্যাসের সমস্যার সমাধান হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নীলফামারীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা অংশ নেন। দেশের স্বার্থবিরোধী কোনো রকমের সমঝোতা স্বাক্ষর হতে পারে না, এবং আমার দেশের যখন পক্ষে আসবে এবং আমরা যাতে করে আমাদের ছেলেরা গিয়ে ওখানে চাকরি পায়, বাসস্থান পায়, খাবার ঠিকমতো পায়, ওগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়া ছেড়ে দিতে পারছি না। রাজশাহীতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাহ এর বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা হয়। এতে বিভাগের প্রতিটি জেলার স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন। এ সময় বক্তারা তাদের পদোন্নতি ও বেতন বাড়ানো সহ নানা দাবি তুলে ধরেন। ফেনীর ফুলগাজীতে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। সকালে শহরের শহীদ মিনারের সামনে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ফেনী 1 আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেতা শিরিন আক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় দ্রুত ধর্ষণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। গত 14 জানুয়ারি স্কুল শেষে বাড়ি ফেরার পথে অপহরণের পর গণধর্ষণ করা হয় এক শিক্ষার্থীকে। ঘটনার 17 দিন পর মহিপাল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নড়াইলে কলেজ ছাত্রী সুমিত্রা মৃধার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের চৌরাস্তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে জেলা সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রী সুমিত্রা মৃধার হত্যাকাণ্ডে জড়িতদের এখনও শনাক্ত করতে না পারায় ক্ষোভ জানান। গত মঙ্গলবার সন্ধ্যায় সুমিত্রা মৃধাকে সাতক্ষীরার শ্যামনগরের নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। বাগেরহাটে আপেল ও নারকেল কুলের বাম্পার ফলন হয়েছে। দাম বেশি পেয়ে লাভবান হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক চাষি। 1 বছর আগে সদর উপজেলার গোটাপাড়া এলাকায় 27 একর জমিতে আপেল ও নারকেল কুলের চাষ করেন নারায়ণ চন্দ্র হালদার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাছের ঘেরের বেড়িবাঁধে আপেল ও নারকেল জাতের কুল চাষ করেন তিনি। মাত্র 1 বছরের মাথায় গাছে প্রচুর ফলন হয়েছে। কাঁচা পাকা ফলের ভারে মাটিতে নুয়ে পড়া কুলের দৃশ্য মুগ্ধ করার মতো। মিষ্টি ও সুস্বাদু হয় বাজারে এসব কুলের চাহিদা অনেক বেশি বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। প্রথম 18টা থেকে আরম্ভ করেছি, এখন আমার 1800 কুল গাছ আছে এবং পর্যায়ক্রমে এখন এই 1800 কুল গাছ এবং 27 একর জমির পরে আছে। ভোর 5টা থেকে 5:30 পর্যন্ত আমরা কুল তুলি এবং আমরা 20-25 জন লোক আমরা কাজ করি
আমাদের প্রতিদিন বেতন 150 টাকা করে মনে দেয়। হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরা চাষিরা। চলতি মৌসুমে ভাইরাসজনিত কোনো রোগ আক্রমণ না করায় অন্য বছরের তুলনায় উৎপাদন হয়েছে অনেক বেশি, আর বাজারে ভালো দাম পেয়ে খুশি তারা। তবে সাফল্য ধরে রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছেন চাষিরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ সহ জেলার 7টি উপজেলায় শত শত ঘিরে চাষ করা হচ্ছে হোয়াইট গোল্ড নামে খ্যাত বাগদা ও গলদা চিংড়ি। দেশের 1/3 রপ্তানিযোগ্য চিংড়ি চাষ হয় এই জেলাতে। আধুনিক পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি ঘেরগুলোতে ভেটকি, ট্যাংরা, পার্শে ও রুই মাছ চাষ করা হয়। সমন্বিত পদ্ধতিতে একই জমিতে চাষ করা হয় ধান। চলতি মৌসুমে ভাইরাসে আক্রমণ না হওয়ায় উৎপাদন ও দাম বেশি পেয়ে খুশি চাষিরা। আমরা এই চিংড়ি চাষ করি, দেখা যাচ্ছে অল্প খরচের মধ্যে খুব বাম্পার ফলন। এবার কোনো ভাইরাস লাগেনি, এবার লাভবান হলে আশা আছে। এই সাফল্য ধরে রাখতে উন্নত জাতের রেণু সরবরাহ সহ মৎস্য বিভাগের সহযোগিতা চেয়েছে জেলার চিংড়ি চাষী সংগঠন। আমরা সুন্দরবনের রেণু যাতে পাইতে পারি তার একটা ব্যবস্থা করলে ভালো হয়। আরো বেশি তদারকি করার দরকার, বিশেষ করে মৎস্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো আরো বেশি মানুষের কাছে এসে নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করবে। আমরা দেখেছি যে আদানিবি চিংড়ি প্রকল্প যারা করেছেন তার সফলতা পেয়েছে। তবে জেলার মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন প্রকল্পের আওতায় চাষিদের উত্তম চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিংড়ির উৎপাদন আমাদের বৃদ্ধির জন্য আমরা গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস, উত্তম চাষ ব্যবস্থাপনা আমরা চাষিদের মাঝে এটা প্রসার উদ্বুদ্ধ এবং সমাবেশ প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রচার করছি। জেলায় 66,000 হেক্টর জমিতে বাগদা ও গলদা চিংড়ি সহ মোট 76,000 হেক্টর জমিতে সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। রাজশাহীতে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসন নগরীর কলেজের স্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। বিকেল 3:30টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম এই মেলার উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক সহ মেলায় আগত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। আগামীকাল সন্ধ্যায় শেষ হবে এই মেলা। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে 110তম ওরস। এতে লাখো ভক্তের সমাগম হয়েছে। দুপুরে মাজার শরীফে গিলাফ পড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরই মধ্যে দেশ বিদেশের ভক্তরা এসেছেন মাজারে। মাজার জিয়ারত, মিলাদ, কোরআন পাঠ ও জিকিরের মধ্য দিয়ে 2 দিনব্যাপী ওরস পালন করা হবে। শনিবার শেষ রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ওরস শেষ হবে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালের সময় সংবাদের দল যায় প্রকৃতির অপরূপ লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের প্রতিবেদন তুলে ধরায় প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি বিষয়ক এবং আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ প্রচারের পরামর্শ দেন দর্শকরা। এছাড়া পর্যটন শিল্প নিয়ে প্রচারিত সংবাদের ভূয়সী প্রশংসা করেন বান্দরবানবাসী। পরে বিকেলে কক্সবাজার জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় কক্সবাজারের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে আরও বেশি সংবাদ প্রচারের অনুরোধ করেন দর্শকরা। বান্দরবনে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা আছে, এখানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যদি একটা অনুষ্ঠান করা হয় খুবই ভালো হবে। লুকানো স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলো থেকে যদি সময় সংবাদ গিয়ে তাদের সংবাদের মাধ্যমে এই পর্যটন স্পটগুলোকে আরো হাইলাইট করে, তাহলে হয়তো ফরেনাররা বাংলাদেশে আসতে পারবে এবং পাশাপাশি বান্দরবনের উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমাজটা, এই সমাজ থেকে দেশের মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন। কক্সবাজারের যে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল লবণ, পান এবং চিংড়ি হ্যাচারির যে সমস্যা নিয়ে আছে, সেগুলো যাতে সময়ের
এই সংবাদের স্রোতের সাথে আমাদের সমস্যাগুলো উঠে আসে। নারীর অধিকার বাস্তবায়ন নিয়ে কিছু অনুষ্ঠান যদি করা হয় তাহলে মনে হয় আরো আমরা উপকার পাবো। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটাকে আরো পজিটিভলি তুলে ধরা দরকার। কক্সবাজারকে সাজানোর জন্য কমপক্ষে 10টি মেগা প্রকল্প হচ্ছে। এই মেগা প্রকল্পের উন্নয়ন কর্মযজ্ঞ আমরা সিরিজ রিপোর্ট হিসেবে সময় টিভিতে দেখতে চাই। ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী নজরুল মেলা। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যান্ড পার্টি, তালে তালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজ জেতা হলো না বাংলাদেশের। শেষ টি-20 জিম্বাবুয়ে জিতল 18 রানে। ফলে 2-2 সমতায় শেষ হলো সিরিজ। খুলনায় আগে ব্যাট করে মাসাকাজ্জার দুর্দান্ত ব্যাটিংয়ে 4 উইকেটে 180 রান করে এলটন চিগুম্বুরার দল। জবাবে 162 রানে থামে বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরা হন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাজ্জা। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সিবান্দার উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর মুতুম্বামি ও মাসাকাজ্জার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে সফরকারীরা। দলীয় 84 ও ব্যক্তিগত 32 রানে মুতুম্বামির সাজঘরে ফিরলেও নতুন ব্যাটসম্যান ওয়ালারকে নিয়ে স্বাগতিক বোলারদের শাসন করতে থাকেন মাসাকাজ্জা। তুলে নেন ক্যারিয়ারের 10ম 50। তাসকিনের বলে সাজঘরে ফেরার আগে 18 বলে 36 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওয়ালার। থিতু হওয়ার আগেই সাকিবের টি-20 ক্যারিয়ারে 50তম শিকারে পরিণত হন সিকান্দার রাজা। তবে মাসাকাজ্জার ক্যারিয়ার সেরা অপরাজিত 93 রানে 180 রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশের শুরুটা হয় ভয়াবহ। দলীয় 17 রানেই 4 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর মাহমুদুল্লাহ নুরুল হাসান 5ম উইকেটে 57 রান যোগ করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। নুরুল হাসান 15 রানে ফিরলেও মাহমুদুল্লাহ ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নেন। আউট হন 54 রানে। শেষ দিকে অধিনায়ক মাশরাফি 12 বলে 22 রান করলেও দলের হার এড়াতে পারেননি। And there's a fielder coming underneath that one. He's got him. His first ball, he tried to hit it. Oh my goodness, they are falling apart. What is he trying to do? বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে চিকিৎসকদের টানা তৃতীয় দিনের ধর্মঘটে অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রোগীদের দুর্ভোগ চরমে। দুদিনের বৃষ্টির পর উত্তরের হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীত। দিনভর দেখা মেলেনি সূর্যের, বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। কাঁচামরিচ, টমেটো সহ বিভিন্ন সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের অস্তিত্ব। স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষিমন্ত্রীর গুরুত্ব আরোপ। এক মাসেও জানা যায়নি রাজশাহীর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলাকারীর পরিচয়। কেউ আটক বা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে গ্রামবাসী। এবং সিরিজ জেতা হলো না বাংলাদেশের। শেষ টি-20 18 রানে জিতল জিম্বাবুয়ে। 4 ম্যাচ সিরিজ শেষ হলো 2-2 সমতায়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।